এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আজকে আমরা WBBKP সিরিজের যে 30 ডে সিরিজটা চলছিল তার আজকে ক্লাস নাম্বার 4। অলরেডি 3টে ক্লাস চ্যানেলে আপলোড আছে, যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। এবং PDF আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হচ্ছে, তাই যারা যারা যুক্ত নেই তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ক্যাটায়ন কি? ঋণাত্মক আধানযুক্ত আয়ন, নাকি ধনাত্মক আধানযুক্ত আয়ন, নাকি আধান নিরপেক্ষ পরমাণু, নাকি ইলেকট্রন বর্জনকারী পরমাণু? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন। ক্যাটায়ন হলো ধনাত্মক আধানযুক্ত আয়ন। একটা নিউট্রাল পরমাণু যখন একটা ইলেকট্রন লস করে দেয় তখন সেটা ক্যাটায়ন হয়ে যায়, যখন একটা ইলেকট্রন গেইন করে তখন সেটা অ্যানায়ন হয়ে যায়। সাপোজ এখানে রয়েছে সোডিয়াম, Na রয়েছে। সোডিয়ামের কতগুলো ইলেকট্রন? সোডিয়ামের 11টা ইলেকট্রন। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় দিয়ে হয়ে যায় Na+, তাহলে সেটাকে আমরা বলছি ক্যাটায়ন। সেরকম ভাবে যদি এখানে রয়েছে সাপোজ ফ্লুরিনের কতগুলো ইলেকট্রন? ফ্লুরিনের 9টা ইলেকট্রন। 9টা ইলেকট্রন থেকে যদি আরো একটা ইলেকট্রন নিয়ে নেয় এবং সেটা F- হয়ে যায়, তাহলে এখানে 10টা ইলেকট্রন হয়ে যাবে, এখানেও 10টা ইলেকট্রন হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যানায়ন। ওকে, আধান নিরপেক্ষ পরমাণু মানে যেটা নিউট্রাল পরমাণু, লাইক সোডিয়াম, ফ্লুরিন, যেটা নর্মাল আছে। আর ইলেকট্রন বর্জনকারী পরমাণু সেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, একটা অ্যাটম যখন অ্যাজ এ হোল ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে সেটাকে বলছি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলসের সূত্র মেনে চলে? আমরা চার্লসের এবং বয়েলসের সূত্র অলরেডি পড়েছি এবং সেখানে দেখেছি যে চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির এবং বয়েলের সূত্রের ক্ষেত্রে উষ্ণতা স্থির। বয়েলসের সূত্রের ক্ষেত্রে উষ্ণতা স্থির এবং চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির। এবং যে সমস্ত গ্যাস চার্লসের এবং বয়েলসের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। ঠিক আছে, আদর্শ গ্যাস। এবং এই আদর্শ গ্যাস হওয়ার জন্য প্রকৃতপক্ষে আমরা গ্যাস মলিকিউলের যে প্রপার্টিগুলো পড়ি, যে দুটো মলিকিউলের মধ্যে, গ্যাস মলিকিউলের মধ্যে ইন্টারঅ্যাকশন, কোনো বল থাকবে না, এদের মধ্যে অনেক বেশি স্পেস থাকবে, এই যে সমস্ত প্রপার্টিগুলো পড়ি, সেই প্রপার্টিগুলো কি আদেও থাকে না। কারণ যদি তাই থাকতো তাহলে অক্সিজেন মলিকিউল তৈরি হতো না, দুটো অ্যাটমের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করতো না, কোনো গ্যাসিয়াস মলিকিউলই তৈরি হতে পারতো না যদি দুটো গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে বা দুটো গ্যাসিয়াস মলিকিউলের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন ফোর্স কাজ করতো না। তাহলে কাজ করে, এবং বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে কোনো গ্যাসই সাধারণত এই চার্লস এবং বয়েলসের সূত্র মেনে চলছে না। তো যারা চলে না তাদেরকে বলা হচ্ছে রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস। এবং যদি কোনো কারণে আমরা এমন একটা কন্ডিশন তৈরি করতে পারি যেখানে নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্যাসগুলো চার্লসের এবং বয়েলসের সূত্র মেনে চলে। কেন হচ্ছে দেখো, নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতাতেই কেন হচ্ছে একটু যদি বেসিক তোমরা চিন্তা ভাবনা করো, তাহলে গ্যাস মলিকিউল গুলো, এই যে গ্যাসিয়াস মলিকিউল গুলো এরকম র্যান্ডাম রয়েছে, এই গ্যাসিয়াস মলিকিউল গুলোকে যদি টেম্পারেচার দেওয়া হয় তাহলে এগুলো এক্সাইটেড হয়ে যাবে, এবং টেম্পারেচার দেওয়া হচ্ছে মানে সামহাও এদেরকে হিট দেওয়া হচ্ছে, এবং হিট দেওয়ার জন্য টেম্পারেচার ইনক্রিজ করছে, এবং তার ফলে এরা প্রচুর পরিমাণে কাইনেটিক এনার্জি গেইন করছে। যে কাইনেটিক এনার্জি গেইন করার জন্য এরা র্যান্ডামলি আরো একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। এবং নিম্ন চাপ মানে কি, খুব কম প্রেসার দেওয়া হয়েছে। কম প্রেসার মানে এদের মধ্যে, আমি একটা জারের মধ্যে কতগুলো গ্যাস মলিকিউলকে এরকম পিস্টন দিয়ে চেপে ধরে রেখেছি, তার মানে তাদের মধ্যে স্পেসটা বেড়ে গেছে, কিন্তু যখনই আমি এই পিস্টনটা রিলিজ করে দেবো তখন এই মলিকিউলগুলো বিভিন্ন চারিদিকে ঘুরতে থাকবে। তখন কিন্তু আমরা বলতে পারছি যে এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন ফোর্স সেটা অনেক মিনিমাম হয়ে যাচ্ছে, তার জন্য এরা চার্লসের এবং বয়েলসের সূত্র মেনে চলছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। বয়েলসের সূত্রানুসারে চাপ বনাম আয়তনের অনন্যকের লেখচিত্র কেমন হবে? P ভার্সেস 1/v। P ভার্সেস 1/v আগের দিনই আমরা পড়েছি, এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এই যে ছবিটা রয়েছে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। ব্রাউনীয় গতি কাদের ক্ষেত্রে দেখা যায়? ব্রাউনীয় গতি দেখা যায় কেবলমাত্র কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে। কোলয়েডাল যে সমস্ত সলিউশন রয়েছে সেই সলিউশনের ক্ষেত্রে আমরা ব্রাউনীয় গতি দেখতে পাবো। কঠিন পদার্থে কি কি প্রকারের তাপীয় প্রসারণ দেখতে পাওয়া যায়? কঠিন পদার্থের ক্ষেত্রে
আমরা 3 ধরনের প্রসারণই দেখতে পাবো, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, 3 ধরনের প্রসারণই দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, ইউভি রশ্মি একটি ব্যবহার লেখো। ইউভি রশ্মি কোথায় ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায়, মহাকাশে যোগাযোগ স্থাপনে, রোগ জীবাণু মুক্তকরণে, নাকি টেলিভিশনের রিমোট কন্ট্রোলে? টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ইউজ করা হয় আইআর, ঠিক আছে। ক্যান্সার চিকিৎসায় ইউভি ব্যবহার করা হয় না, ক্যান্সার চিকিৎসায় সামহাও রেডিয়েশন ব্যবহার করা হয়, কিন্তু সেটা ইউভি রে নয়। যোগাযোগ ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। রোগ জীবাণু ধ্বংসের ক্ষেত্রে ইউভি রশ্মি ব্যবহার করা হয়। ইউভি রশ্মি আর কোথায় ব্যবহার করা হয়? ইউভি রের আর একটা তোমরা ইউজ বলবে, আর একটা ব্যবহার তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? আলোর প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আলোর প্রতিসরণ এবং বিচ্ছুরণ, নাকি আলোর সমবর্তন? সমবর্তন তো আলোর তরঙ্গ যে ধর্ম রয়েছে সেই তরঙ্গ ধর্ম দেখায় সমবর্তন। প্রতিফলন তো হচ্ছে না, প্রিজমের মধ্যে দিয়ে লাইটটা যাচ্ছে এবং লাইটটা যাওয়ার পর সেটা একটা স্পেকটা গঠন করছে, তাই তো আমরা ভিবজিওর স্পেকটা পাচ্ছি। তাহলে স্পেকটা যখন গঠন করছে তখন সেখানে বিচ্ছুরণ হচ্ছে এবং প্রতিসরণ হচ্ছে, যেহেতু দুটো মাধ্যম আলাদা আলাদা দুটো মাধ্যম দেখতে পাচ্ছি আমরা এখানে, তাই এখানে প্রতিসরণ এবং বিচ্ছুরণ দুটোই দেখতে পাওয়া যাচ্ছে। এমসিবির পুরো নাম কি? এমসিবি কি? এমসিবি হচ্ছে বাড়িতে যে ছোট ছোট সার্কিট গুলো থাকে সেগুলোকে বলা হয় এমসিবি, এবং এটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এরকম টাইপের দেখতে হয়, সুইচ বোর্ডে থাকে, যেটা পড়ে গেলে একটা সার্টেন জায়গার বা সার্টেন রুমের কারেন্ট অফ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। নেক্সট কোয়েশ্চেন, গামা রশ্মির আধানের প্রকৃতি কি? গামারে হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলোর ক্ষেত্রে কোনো আধান থাকে না, এগুলো হচ্ছে আধান নিরপেক্ষ। যেরকম ভাবে আলফা কণা কি? আলফা কণা হচ্ছে ধনাত্মক আধান যুক্ত, আমরা পড়েছিলাম, এবং বিটা কণা হচ্ছে ইলেকট্রনের স্রোত, ঋণাত্মক আধান যুক্ত কণা। ওকে, এবং এখানে আলফা কণার ভর বেশি, বিটা কণার মাঝারি, গামার সব থেকে কম। আর গামার হচ্ছে গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ। এই সময় একটা কোয়েশ্চেন আসে, গামা রে অ্যান্ড এক্স রের স্পিডের রেশিও, স্পিড বা গতিবেগের অনুপাত কত? এর দুজনাকার গতিবেগের অনুপাত হচ্ছে 1, কারণ এদের স্পিড ইকুয়াল, ঠিক আছে। ভেলোসিটি অফ গামা রে অ্যান্ড ভেলোসিটি অফ এক্স রে যদি দেয় তাহলে সেটা 1 হবে, এবং এই আলফা বিটা গামার মধ্যে সব থেকে গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থির? সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থির? আমরা একটু আগেই দেখলাম যে সোডিয়ামের আছে 11টা ইলেকট্রন, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার হয়ে যাচ্ছে Na+, যার ক্ষেত্রে 10টা ইলেকট্রন। এই 11টা ইলেকট্রন যদি আমরা ভাগ করি তাহলে 2, 8 আর 1 আসবে, আর এখানে 2 আর 8 আসবে। এইটা হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন, এটা কিন্তু নয়। তাহলে এই Na+ হচ্ছে স্টেবল হবে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। লস করছে একটা ইলেকট্রন এবং একটা ইলেকট্রন লস করে সোডিয়াম আয়ন তৈরি করছে, যেটা ইকুইভ্যালেন্ট কিসের? নিয়নের কনফিগারেশনের সাথে ইকুইভ্যালেন্ট, তাই এটা নিষ্ক্রিয় গ্যাসের সমতুল্য ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি, তাই এটা বেশি স্টেবল। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম, নিয়ন, আর্গন, নাকি রেডন? রেডন হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কি কি রয়েছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, যার মধ্যে রেডন হচ্ছে তেজস্ক্রিয়। এবং এই যে রেডন রয়েছে গ্রুপ 18 এর যে লাস্ট এলিমেন্ট, আমরা পি ব্লকের যে লাস্ট এলিমেন্ট গুলো দেখবো, প্রত্যেকটা গ্রুপেরই লাস্ট এলিমেন্ট যখন আমরা খেয়াল করবো, একটুখানি খেয়াল রাখবে, গ্রুপ 16, 17, 18 সবার ক্ষেত্রে যে লাস্ট এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু তেজস্ক্রিয় মৌল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12,
নিচের কোনটি কৃত্রিম মৌলের উদাহরণ? সোডিয়াম, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম নাকি সিলিকন? কোনটা কৃত্রিম মৌল, মানে যেটা মানুষ তৈরি করেছে, প্রকৃতিতে পাওয়া যায় না? অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, প্লুটোনিয়াম। এটাও কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল প্লুটোনিয়াম, যেটা মানুষ তৈরি করেছে। ঠিক আছে, প্লুটোনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার কত? এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 94 এবং এটা একটা তেজস্ক্রিয় মৌল। সোডিয়াম কোথায় আছে? সোডিয়াম গ্রুপ 1 এ আছে, এগুলো যেন একদম ভুল না হয়। ইউরেনিয়াম কোথায় আছে? ইউরেনিয়াম আছে 7th পর্যায় বা পিরিয়ডের, এটাই মনে রাখবে। এবং ইউরেনিয়াম হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের মৌল। প্লুটোনিয়ামও তাই, এটাও অ্যাক্টিনাইট সিরিজের মৌল। অ্যাক্টিনাইট সিরিজ কোথা থেকে শুরু হচ্ছে? অ্যাক্টিনাইট সিরিজ রয়েছে 7ম পর্যায়ে, 7th পিরিয়ডে বা 7ম পর্যায়ে রয়েছে, এবং অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে একদম লরেন্সিয়াম পর্যন্ত। ঠিক আছে, অ্যাক্টিনিয়াম, ACTINIUM, অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত। LR, এটাকে AC লেখা হয়, এটাকে LR লেখা হয়, LAWRENCIUM। লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। আর একটা সিরিজ আছে যেটা হচ্ছে 6 পর্যায়ে রয়েছে, এটা F ব্লক এলিমেন্ট। ষষ্ঠ পর্যায় ল্যান্থানাইট সিরিজ। এটা হচ্ছে 89 আর লরেন্সিয়াম হচ্ছে 103। ল্যান্থানাইট সিরিজ হচ্ছে ল্যান্থানাম থেকে, ল্যান্থানাম যেটাকে লেখা হয় LA57, লুটেসিয়াম পর্যন্ত LU, বাংলাতে লিখে দিচ্ছি, লুটেসিয়াম পর্যন্ত মৌলগুলোকে বলা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। LU হচ্ছে 71। মনে থাকবে এই দুটো হচ্ছে F ব্লক এলিমেন্ট, এবং এই 7ম এবং 6ষ্ঠ পর্যায়, এই দুটো পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। নাইট্রোজেন, বোরন, লিথিয়াম, ফ্লুরিন, কোনটা হবে? নাইট্রোজেন, বোরন, লিথিয়াম, ফ্লুরিন সবকটাই কিন্তু একই পর্যায়ে রয়েছে। আমরা যদি সেকেন্ড পর্যায়টা দেখি, সেকেন্ড পর্যায়ে গ্রুপ 1 এ রয়েছে লিথিয়াম, তারপরে রয়েছে বেরিয়াম, মাঝখানটা গ্যাপ, দেন পি ব্লকে রয়েছে বোরন, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লুরিন। এটা যদি সেকেন্ড পর্যায় হয় বা সেকেন্ড পিরিয়ড হয়, তাহলে আমরা কি পড়েছি যে একটা পিরিয়ডে যদি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া হয়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, ব্যাসার্ধ কমতে থাকে, এবং ওপর থেকে যদি নিচে নামা হয় তাহলে ব্যাসার্ধ বাড়তে থাকে। কেন কমতে থাকে, কেন বাড়তে থাকে, নিশ্চয়ই তোমাদের জানা আছে। কারণ সেকেন্ড পর্যায়ে যখন আসছি, তার মানে একটা এখানটা নিউক্লিয়াস রয়েছে, এবং নিউক্লিয়াসের চারপাশে 2 নম্বর কক্ষ, 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ। যত আমি এই দিকে যাচ্ছি, তত এই সেকেন্ড যে সেলটা, তখন সেখানে একটা করে ইলেকট্রন অ্যাড হতে যাচ্ছে। প্রথমটাতে তো দুটোই আছে, ছেড়ে দাও, একটা করে ইলেকট্রন অ্যাড হচ্ছে। যত ইলেকট্রন এই লাস্ট সেলটাতে অ্যাড হচ্ছে, তত এই যে ইলেকট্রন অ্যাড হওয়ার সাথে সাথে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা সেটাও বৃদ্ধি পাচ্ছে, এবং যত প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, তাই এর যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা এই যে প্রোটনটা ভেতর থেকে যে এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। মানে যখন আমার বাইরের সেলে
সাপোজ তিনটে ইলেকট্রন ছিল, তখন ভেতরেও আমার তিনটে প্রোটন ছিল, প্রোটনও তিনটে ছিল। যখন ইলেকট্রন বেড়ে 5টা হয়ে গেছে তখন প্রোটনও বেড়ে 5টা হয়ে গেছে। তাহলে এই যে তিনটে 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 নেগেটিভ আর তিনটে পজিটিভের যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আর 5টা নেগেটিভ আর 5টা পজিটিভের যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, সেটা অনেক বেশি হওয়ার জন্য এটা এই সেলটা আরো ভেতর দিকে একটুখানি সরে আসবে। তাই যখন আমরা একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছি তখন পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকছে। কিন্তু যখনই আমরা সেকেন্ড থেকে থার্ডে আসছি, ফোর্থে আসছি, তখন কি হচ্ছে, এটা নিউক্লিয়াস ছিল, এটা 1 নম্বর সেল, 2 নম্বর সেল, 3 নম্বর সেল, কি হচ্ছে, বাড়তে থাকছে আস্তে আস্তে ব্যাসার্ধ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? প্রথমে লিথিয়াম, তারপর বোরন, তারপর নাইট্রোজেন, তারপর ফ্লুরিন। আমরা কি দেখতে পাচ্ছি, লিথিয়াম থেকে ফ্লুরিনের দিকে যত যাচ্ছি তত পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকছে। তাহলে লিথিয়ামের সব থেকে বেশি হবে আর ফ্লুরিনের সব থেকে কম হবে। তাহলে লিথিয়াম আগে আর ফ্লুরিন শেষে, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, একটি তীব্র একটু মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম বলো। বিশ্লেষণ না, বিশ্লেষক হবে এটা, বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বিশ্লেষ্য পদার্থ। তীব্র অ্যাসিডিক, তীব্র হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, মৃদু হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা কি বুঝি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেগুলোকে বলছি যেগুলো পুরোপুরি বিয়োজিত হয়ে যাচ্ছে। তীব্র হচ্ছে যেগুলো পুরোপুরি জলীয় দ্রবণে বা অন্য কোনো দ্রবণে বা দ্রবীভূত অবস্থায় পুরোপুরি ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়। আর যেগুলো মৃদু সেগুলো পুরোপুরি হয় না। তো এখানে অ্যাসিটিক অ্যাসিড যেটা হচ্ছে CH3COOH, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা যদি ভাঙে তাহলে CH3COO মাইনাস এবং H+ তৈরি করছে, এবং এটা কিন্তু তড়িৎ মৃদু, ঠিক আছে, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সরি, মৃত্যু লিখে দিলাম। ওকে। আর সোডিয়াম ক্লোরাইড যেগুলো আয়নীয় পদার্থ NaCl, এটা যখন হচ্ছে তখন Na++Cl- তৈরি করছে। তা NaCl হচ্ছে এখানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তীব্রতে NaCl কোথায় আছে? এখানে সোডিয়াম ক্লোরাইড, মৃদু অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কপার সালফেট তীব্র কিন্তু মৃদু হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়, এটা ঠিক আছে, তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিড মৃদু নয়, এটা H+ এবং Cl- তৈরি করছে, পুরোপুরি ডিসোসিয়েটেড হয়ে যাচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইডও মৃদু নয়, NaOH কে যদি আমি ভাঙি তাহলে Na+ তৈরি করছে এবং NaOH- তৈরি করছে, যেটাও পুরোপুরি ডিসোসিয়েটেড হয়ে যাচ্ছে। প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় হরমোন, উৎসেচক, ভিটামিন নাকি মূত্র? অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অনাল গ্রন্থি, সেখান থেকে হরমোন ক্ষরিত হয়, এবং সনাল গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে কি ক্ষরিত হয়? উৎসেচক ক্ষরিত হয়। নেক্সট কোয়েশ্চেন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের কোন অংশটি? তাপমাত্রা কোন অংশ নিয়ন্ত্রণ করে? তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। হাইপোথ্যালামাসকে কি বলা হয়? হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, ক্রোমোজোমের মুখ্য ঘাঁজ অংশে কি গঠিত হয়? মুখ্য ঘাঁজ অংশে গঠিত হয় সেন্ট্রোমিয়ার। এটা একটা ক্রোমোজোমের একদম শেষের দিকের পার্টটাকে বলা হয় টেলোমিয়ার, এটা হচ্ছে সেকেন্ডারি খাঁজ, আর এটা হচ্ছে প্রাথমিক খাঁজ, যেই অংশটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে, এবং এই জায়গাটাকে বলা হচ্ছে স্যাটেলাইট, এবং স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18, যে পেশি সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তাকে কি বলা হয়? দূরে সরে যাচ্ছে, অঙ্গ দূরে সরে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় এক্সটেন্সর পেশি। পেশি এই যে মানে পেশির কাজ অনুযায়ী আমরা পেশিকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যে কোন পেশির সংকোচনের ফলে বা কোনো অংশ দূরে সরে যাচ্ছে না কাছে আসছে, নাকি মেন অ্যাক্সিস থেকে দূরে সরে যাচ্ছে না কাছে আসছে, নাকি রোটেট করছে, এই বেসিসে আমরা পেশিগুলোকে ভাগ করতে পারি। যেমন হচ্ছে ফ্লেক্সন পেশি, ফ্লেক্সন রিয়াকশন অথবা ফ্লেক্সর পেশি। যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হলে কাছাকাছি আসে তাকে বলা হচ্ছে ফ্লেকশন, এবং যে সকল পেশি এই যে ফ্লেকশন প্রক্রিয়াটা রয়েছে তাতে অংশ নিচে তাদেরকে বলা হচ্ছে ফ্লেক্সার পেশি, যেমন হচ্ছে বাইসেপ। এক্সটেনশন হচ্ছে যেটা দূরে সরে যাচ্ছে তাকে বলা হচ্ছে এক্সটেনশন, এবং যে পেশি এটাতে সাহায্য করছে তাকে বলা হচ্ছে এক্সটেন্সর। এক্সাম্পল গুলো মনে রাখবে, বাইসেপ হচ্ছে ফ্লেক্সার পেশি এবং ট্রাইসেপ হচ্ছে এক্সটেনশন পেশি। নেক্সট হচ্ছে অ্যাবডাকশন আর অ্যাডাকশন। অ্যাবডাকশন মানে কি? অ্যাবডাকশন মানে হচ্ছে যখন আমাদের যে মেন বডির অ্যাক্সিসটা রয়েছে সেই অ্যাক্সিস থেকে যখন দূরে সরে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাবডাকশন, এবং যখন সেই অ্যাক্সিসের কাছাকাছি আসছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডাকশন। আর রোটেশন হচ্ছে যখন কোনো একটা পেশি অংশগ্রহণ করে কোনো একটা পার্টকে রোটেট করছে তখন সেটাকে রোটেশন বলা হচ্ছে। এই ছবিটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। বাইসেপ এবং ট্রাইসেপ তো আমরা পড়লাম অলরেডি। একটা হচ্ছে মাসল, যে দুটো মাসল পেশি, একটা হচ্ছে কন্ট্রাক্ট করছে এবং বাইসেপ যদি রিল্যাক্স করছে তাহলে কিরকম রিয়াকশন দেখতে পাচ্ছি। ফ্লেক্সন হচ্ছে বাইসেপ পেশি এবং এক্সটেনশন করছে হচ্ছে ট্রাইসেপ পেশি। এখানে লিখে রাখি ট্রাইসেপ হচ্ছে এক্সটেনশন করছে, তাহলে এটা হচ্ছে এক্সটেন্সর, এবং বাইসেপ হচ্ছে ফ্লেক্সর পেশি। আচ্ছা, এই যে এটা হচ্ছে কি দূরে সরে যাচ্ছে, এটা বডি, আমাদের যে বডি অ্যাক্সিস রয়েছে, এই যে বডি অ্যাক্সিস রয়েছে এই বডি অ্যাক্সিস থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এটাকে কি বলবো? যখন দূরে সরে যাচ্ছে তখন সেটাকে বলছে অ্যাবডাকশন। অ্যাবডাকশন। এন্ড যখন কাছে আসছে তখন অ্যাডাকশন। দেখো অ্যাডাকশন আর অ্যাডিকশন সিমিলার সাউন্ড করছে না? তাই অ্যাডাকশন হচ্ছে যখন কাছে আসছে, যখন বডি অ্যাক্সেসের কাছে আসছে তখন সেটা অ্যাডাকশন, আর যখন দূরে সরে যাচ্ছে তখন সেটা অ্যাবডাকশন। পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে কে? পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে পাথরকুচি গাছ। থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হতে থাকে? থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে লোহা জমা হয়, ঠিক আছে? লোহা মানে আয়রন জাতীয় ফুডকে তারা ডাইজেস্ট করতে পারে না। স্প্লিনোমেগালি দেখা যায়, স্প্লিনটা বড় হয়ে যায়। এক তো তাদের বডিতে হিমোগ্লোবিন কম থাকে, প্লাস ইটসেলফ তারা আয়রন জাতীয় ফুড ডাইজেস্ট করতে পারে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না সেটি কি? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন নাকি অক্সিজেন? ছিল না হচ্ছে মিথেন। মিথেন একটা হাইড্রোকার্বন যেটা পরবর্তী ক্ষেত্রে তৈরি হয়েছে, পৃথিবী সৃষ্টির সময় সেখানে ছিল না। অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলো ছিল। নেক্সট কোয়েশ্চেন, মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী অঙ্গটি কি? প্লবতা কোন অঙ্গ নিয়ন্ত্রণ করে? প্লবতা নিয়ন্ত্রণ করে হচ্ছে পটকা। পটকা নিয়ন্ত্রণ করে, এবং মাছের মধ্যে একটা ইম্পর্টেন্ট পেশি থাকে সেটা হচ্ছে মায়েটাম পেশি, যেটা মাছের গমনে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, আত্মঘাতী থলি হলো, আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়। লাইসোজোমের মধ্যে প্রচুর হাইড্রোইলেকট্রিক এনজাইম থাকে, যে এনজাইমগুলো রিলিজ করলে সেলটার মৃত্যু হয়ে যায়, তাই তাকে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের কি ধরনের ক্যান্সার লক্ষ্য করা যায়? যকৃৎ ক্যান্সার, ত্বক ক্যান্সার, ফুসফুস ক্যান্সার নাকি ব্লাড ক্যান্সার? ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার রোগীদের ক্ষেত্রে যকৃতে ক্যান্সার দেখা যায়, ঠিক আছে? ভিনাইল ক্লোরাইড ইনহেল করে বা ফুডের মাধ্যমে বডির মধ্যে যায়, এবং সেই যে টক্সিক এলিমেন্টটা সেটা যকৃতের মধ্যে স্টোর হয় এবং যকৃতে ক্যান্সার দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 25, প্রধান গ্রিনহাউস গ্যাস হলো? প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এখানে খেয়াল রাখবে যেহেতু এখানে
তোমার ওয়াটার ভেপারকে মেনশন করা নেই। ওয়াটার ভেপার যদি মেনশন থাকতো, ওয়াটার ভেপারের মানে গ্রিন হাউস এফেক্টের জন্য ওয়াটার ভেপার কিন্তু অনেকাংশে দায়ী, মেন দায়ী, কারণ জলীয় বাষ্পর যে তাপ ধরে রাখার ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি। জলীয় বাষ্প তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 26। সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন এটির উষ্ণতা হয়। আদর্শ গ্যাসের আয়তন শূন্য, আয়তন শূন্য কখন হয়? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা হচ্ছে 0 কেলভিন, আর 0 কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 0 কেলভিনের কাছে যখন কোনো পদার্থ পৌঁছে যায় এতটা এক্সট্রিমলি কোল্ড টেম্পারেচারে, তখন সেটা একদম ফ্রিজ, মানে ফ্রিজ বলতে কি, মলিকিউল গুলো অ্যাজ এ ওয়েভ হিসেবে আচরণ করে, এবং সেই অ্যাপ্রোচিং টেম্পারেচার, এত এত লো টেম্পারেচার থেকে যখন অ্যাপ্রোচ করছে, সেই সেই স্টেট অফ ম্যাটারটাকে আমরা বলছি বোস আইনস্টাইন কন্ডেন্সেট, যেটা অ্যাবসলিউট 0 কেলভিন টেম্পারেচারের কাছাকাছি লক্ষ্য করা যায়। আমরা পড়েছি না ফিফথ স্টেট অফ ম্যাটার, বোস আইনস্টাইন কন্ডেন্সেট। এই বেগ, এটা কিন্তু নিয়ার অ্যাবাউট 0 কেলভিনের কাছাকাছি এই পদার্থের অবস্থাটা লক্ষ্য করা যায়, যেখানে মলিকিউলগুলো ওয়েভ আকারে আচরণ করে। নেক্সট কোয়েশ্চেন 27। রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়, এই সম্পর্ক আইনস্টাইনের কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়? E = mc স্কয়ার, E = mv স্কয়ার, m = ec স্কয়ার, নাকি E = mc? এটা তো খুব ফেমাস একটা ইকুয়েশন, যেটা আমরা বুঝি না বুঝি এত ছোট একটা ইকুয়েশন এত মারাত্মক চেঞ্জ এনে দিতে পারে, এই ধারণা আমাদের থাকুক না থাকুক, আমরা জানি এটা E = mc স্কয়ার। 28। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? গ্যাসীয়, কঠিন, তরল, নাকি গ্যাসীয়, তরল এবং কঠিন সব ক্ষেত্রে প্রযোজ্য? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যার দৈর্ঘ্য থাকবে তার দৈর্ঘ্য প্রসারণ হবে। তো কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য থাকে, কারণ তরল আর গ্যাসের তো কোনো নির্দিষ্ট আকার থাকে না। নেক্সট কোয়েশ্চেন 29। বস্তু অপেক্ষা ছোট অসৎবিম্ব গঠিত হয় কোথায়? ছোট এবং অসৎবিম্ব কোথায় গঠিত হয়? অসৎবিম্ব গঠিত হয় উত্তল দর্পণে। অবতল দর্পণে কিন্তু সৎবিম্ব গঠিত হয়, অসৎবিম্ব একটা ক্ষেত্রে গঠিত হয়। উত্তল দর্পণে সর্বদাই অসৎবিম্ব গঠিত হয় এবং খুব ছোট আকারের দর্পণ প্রতিবিম্ব গঠিত হয়। সমতল দর্পণে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সেম থাকে, তাই জন্য তো আমরা আয়নাতে নিজেদের হাইটটা দেখতে পাই, নইলে তো ছোট বড় দেখতে পেতাম। কোয়েশ্চেন নাম্বার 30। একটি অহমীয় রোধকের উদাহরণ হলো কার্বন রোধক, তামার তার, টাংস্টেন তার, নাকি ডায়োড? অহমীয় পরিবাহী বা অহমীয় রোধক কাকে বলছে? যারা ওহমের সূত্র মেনে চলছে না তাদেরকে অহমীয় রোধক বলা হচ্ছে, এবং এটা হচ্ছে তোমার ডায়োড। ডায়োড হচ্ছে ওহমের সূত্র মেনে চলছে না। অহমীয় রোধকের উদাহরণ হলো ডায়োড, এবং অহমীয় রোধকগুলি রোধের সূত্র মেনে চলে, কিন্তু অহমীয় রোধকগুলি রোধের সূত্র মেনে চলে না, ওহমের সূত্র। ফিউজ তার যুক্ত থাকে কোথায়? ফিউজ তার যুক্ত থাকে লাইভ তারে, ঠিক আছে, লাইভ তারে ফিউজ তার যুক্ত থাকে। ফিউজ তারের গলনাঙ্ক কম হয়, যাতে সেটা গলে গিয়ে তড়িৎ বিচ্ছিন্ন করতে পারে। 32। ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় কি? তেজস্ক্রিয় কোবাল্ট ব্যবহার করা হয়, এটা আমরা অলরেডি আগে পড়ে নিয়েছি। সেকেন্ড পর্যায়ে তীব্র জারণধর্মী মৌল কোনটি? তীব্র জারণধর্মী মৌল অক্সিজেন, ফ্লোরিন, ইউরেনিয়াম, নাকি ব্রোমিন? এক তো ইউরেনিয়াম সেকেন্ড পর্যায়ের এলিমেন্ট নয়, ব্রোমিনও নয়, তো এই দুটো তো একদমই কেটে দাও। অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে কোনটা হবে? সঠিক উত্তর তীব্র জারণধর্মী মৌল। জারণধর্মী মৌল হচ্ছে ফ্লোরিন, কারণ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকেও বেশি। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন ইজ হায়ার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন। এবং আমরা জারণ মানে কি বলছি? যে অক্সিজেন অ্যাড হচ্ছে অক্সিডেশনে। তো এখানে ফ্লোরিন কি করে? ফ্লোরিনের যে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি, বা আমরা বলতে পারি যখন আমরা অক্সিডেশন নাম্বার রিডাকশন হচ্ছে, যদি অক্সিডেশন আর রিডাকশন, ঠিক আছে,
অক্সিডেশন মানে হচ্ছে যখন কারোর অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হচ্ছে তখন সেটাকে আমরা বলছি অক্সিডেশন। যখন কারোর অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হচ্ছে সেটাকে আমরা বলছি রিডাকশন, যদি আমি অক্সিডেশন নাম্বারের রেসপেক্টে ভাবি। তো এখানে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু অক্সিজেনের থেকে বেশি, তাই ফ্লুরিনের যে জারণ ক্ষমতা সেটা অক্সিজেনের থেকে বেশি, তাই ফ্লুরিন হচ্ছে এখানে সঠিক উত্তর। 34, নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? KCl, AI, লিথিয়াম হাইড্রাইড, CaO নাকি CuO? সঠিক উত্তর হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, LiH। এর ক্ষেত্রে অষ্টক নীতি মেনে চলে না, কারণ লিথিয়ামের ক্ষেত্রে আছে কটা? লিথিয়ামের ক্ষেত্রে আছে হচ্ছে 3টে ইলেকট্রন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে আছে হচ্ছে 1টা ইলেকট্রন। তো এদের মধ্যে যে যখন বন্ড তৈরি হচ্ছে তখন তো 8টা ইলেকট্রন পূর্ণ হচ্ছে না, তাই এটা অষ্টক নীতি মেনে চলছে না। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে কারা? তড়িৎ পরিবহন কারা করে গলিত বা দ্রবীভূত অবস্থায়? ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনাই করে, ইলেকট্রন তো করে না। একটি গন্ধহীন গ্যাস হলো, গন্ধহীন গ্যাস কোনটা? H2S, NH3, Cl2 নাকি N2? গন্ধহীন গ্যাস হচ্ছে N2, ঠিক আছে। N2 ড্যানিয়েল রাদারফোর্ড প্রথম নাইট্রোজেন আবিষ্কার করেন এবং মৌল অবস্থায় এটা দ্বিপরমাণু গ্যাস রূপে অবস্থান করে, তাই একে নাইট্রোজেনও বলা হয়। এবং এটি আদর্শ ধাতু যা তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিন এবং অক্সিজেনের পরে। এবং ডাইনাইট্রোজেন বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন একটি গ্যাস। এর সুস্থিত আইসোটোপ হলো N14 এবং N15। এটি জলে সামান্য দ্রাব্য। এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মনে রাখার দরকার নেই। এটি বিষাক্ত নয় কিন্তু শ্বাসকার্যের সহায়তা করে না, তাই এর মানে যখন যদি পুরোটাই নাইট্রোজেন হয়ে যায় তাহলে এই যে এনভায়রনমেন্টটা তৈরি হবে নাইট্রোজেন এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু প্রাণীরা বেঁচে থাকতে পারবে না। এবং সক্রিয় চারকোল দ্বারা এই গ্যাসটি শোষিত হয়। কার্বাইড বাতিতে আলোক সৃষ্টির জন্য কি ব্যবহার করা হয়? কার্বাইড বাতিতে ব্যবহার করা হয় অ্যাসিটিলিন। এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটা আগে চলে এসছে। এখানেও দেখতে পাচ্ছ যে কার্বাইড বাতিতে উপরের অংশে জল থাকে এবং নিচের অংশে থাকে ক্যালসিয়াম কার্বাইড। জল যখন ক্যালসিয়াম কার্বাইডের সংস্পর্শে আসে তখন রাসায়নিক বিক্রিয়ার ফলে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয় এবং সেটা জ্বলতে থাকে। মরিচা ধরা হলো একটি কি ধরনের প্রক্রিয়া? মরিচা ধরা হলো একটা রেডক্স রিঅ্যাকশন, জারণ বিজারণ প্রক্রিয়া। এখানে যখন আয়রন অক্সিজেনের সাথে অ্যাড হয়ে আয়রন অক্সাইড তৈরি করছে, তার মানে এখানে অক্সিডেশন হচ্ছে এবং অক্সিজেনের এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারের এখানে রিডাকশন হচ্ছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা অক্সিডেশন রিঅ্যাকশন, যেখানে অক্সিডেশনও হচ্ছে, রিডক্স রিঅ্যাকশন যেখানে অক্সিডেশনও হচ্ছে এবং রিডাকশনও হচ্ছে। আচ্ছা, অক্সিডেশন নাম্বার কনসেপ্ট যেটা বলছিলাম, এখানে Zn এর অক্সিডেশন স্টেট ছিল 0। যখন কোন একটা মৌল তার সাথে গঠন করছে বা তার অ্যাটমিক ফর্মে থাকছে তখন তার অক্সিডেশন নাম্বার 0। এখানে কপারের অক্সিডেশন নাম্বার ছিল 2, এখানে কপার তৈরি হয়ে গেল এবং কপারের অক্সিডেশন নাম্বার 0 হয়ে গেল এবং Zn এর অক্সিডেশন নাম্বার +2 হয়ে গেল। তাহলে 0 থেকে +2 হয়ে গেল মানে অক্সিডেশন হয়েছে এবং +2 থেকে 0 হয়ে গেল মানে রিডাকশন হয়েছে। এবং এখানে যদি আমরা ইলেকট্রনিক কনসেপ্ট থেকে দেখি তাহলে Zn কি করলো? লস অফ 2 ইলেকট্রন বাই জিঙ্ক অ্যাটম। Zn কি করলো? Zn করলো কি দুটো ইলেকট্রন ছেড়ে দিল, যে Zn+2 তৈরি করলো। এবং এই যে CuSO4 ছিল, সেই CuSO4টা কি করলো না Cu+2 তৈরি করলো এবং SO4 2- তৈরি করলো এবং এই দুটো একসাথে বন্ড করলো এবং এই কপারটা যে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছিল আবার সেটা নিয়ে নিল এবং নেওয়ার পরে সেটা Cu তৈরি করলো। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কপার ইলেকট্রন নিচ্ছে এবং ইলেকট্রন নেওয়ার জন্য এর রিডাকশন হচ্ছে। জিঙ্ক এখানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই এখানে এর অক্সিডেশন হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন হরমোনটি অগ্রস্থ প্রকটতার সাহায্য করে? কোন হরমোনটা অগ্রস্থ প্রকটতে সাহায্য করে? সঠিক উত্তর হচ্ছে এখানে অক্সিন অগ্রস্থ প্রকটতে সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 40, সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে রাত্রিবেলায় মুদে যায়, এটি কি ধরনের চলন? এটা হচ্ছে ফটোনেস্টি চলন, ঠিক আছে। ফটোনেস্টি, দিনের বেলা ফুটছে সূর্যের আলোতে ফোটনের প্রেজেন্সে এবং রাত্রিবেলা মুদে যাচ্ছে।
41 মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 জোড়া। মাইটোসিস কোষ বিভাজনের যে দশা নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, পুনরাবির্ভাব আবার রিঅ্যাপিয়ার করছে কোথায়? টেলোফেজ দশায় করবে রিঅ্যাপিয়ার। প্রোফেজে কি হবে? প্রোফেজে আগের দিন আমরা পড়েছিলাম কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে সেগুলোর একটা চার্ট আমরা আগের দিনের ক্লাসেই পড়েছিলাম। একবার আগের দিনের ক্লাসে পিডিএফটা দেখে নিয়ে বুঝতে পারবে। প্রোফেজে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয় তন্তুগুলি মোটা হচ্ছে, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যাচ্ছে। মেটাফেজে বিষুব অঞ্চলে সজ্জিত অবস্থায় রয়েছে। অ্যানাফেজে দুদিকে চলন হচ্ছে এবং টেলোফেজে দুদিকে পৌঁছে যাচ্ছে এবং সেখানে গিয়ে আবার নিউক্লিয় পর্দা আসছে এবং দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস গঠন করছে। ডিএনএ অণুর গঠনগত এককে কি বলা হয়? ডিএনএ অণুর গঠনগত একক হলো পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বোস, ফসফেট নাকি নিউক্লিওটাইড? নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ অণুর গঠনগত একক। এটাও আমরা আগের দিন দেখেছি যে একটা পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড একসাথে তৈরি করছে নিউক্লিওটাইড। কোশ্চেন নাম্বার 44 মানবদেহের মাইটোসিস বিভাজন দ্বারা সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ তন্তু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়ে থাকে? মানে কতগুলো ডিএনএ তন্তু কুণ্ডলীকৃত হয়ে একটা ক্রোমোজোম তৈরি করে? একটা ক্রোমোজোমে একটাই ডিএনএ তন্তু থাকে, একটি। নেক্সট কোয়েশ্চেন, কন্যা তখনই হিমোফিলিক হতে পারে যখন কেবল মা হিমোফিলিক, কেবল বাবা হিমোফিলিক, মা বাহক বাবা স্বাভাবিক, মা বাহক বাবা হিমোফিলিক। হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম যুক্ত প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকারী একটি রোগ। ঠিক আছে, এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রচ্ছন্ন যদি হয় তাহলে সেক্ষেত্রে মা বাহক এবং বাবা হিমোফিলিক হলে তবেই সে কন্যা হিমোফিলিক হতে পারে। ঠিক আছে, তা নাহলে কিন্তু হবে না। মানে মা বাহক মানে এটা হচ্ছে একটা ক্রোমোজোম নর্মাল আর একটা ক্রোমোজোম আছে হচ্ছে এফেক্টেড, এবং এখানে বাবা, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কি আসবে? দুটো আসতে পারে। একটা হচ্ছে যদি কন্যা হয় একটা হবে এক্স এক্স প্লাস, আর একটা হবে এক্স প্লাস এক্স প্লাস। তাহলে এই ক্ষেত্রে কন্যা 50% চান্স রয়েছে যে কন্যা হিমোফিলিক হবে। এই যে এখানে ক্রিস ক্রস উত্তরাধিকার সূত্র যেটা আমরা দেখতে পাই সেটাও এখানে, এই যেটা আমি আগে দেখালাম সেটা এখানে দেখানো আছে। হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়ার জন্য দায়ী কোন ফ্যাক্টর? রয়্যাল হিমোফিলিয়ার জন্য দায়ী হচ্ছে ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8 এর অভাবে যখন হিমোফিলিয়া দেখা যায় তখন সেটাকে রয়্যাল হিমোফিলিয়া বলা হয়, কারণ ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলিতে এই হিমোফিলিয়া রোগের জন্য অনেক মানুষ মারা যায়, তাই একে রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ কোনটি? ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হচ্ছে এই টাইম লাইনটাই দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ঘোড়া যে ইভলিউশন সেটা দেখানো হয়েছে। এবং ইওসিন যুগে ইওহিপ্পাস এটা হচ্ছে প্রাচীনতম রূপ, এবং সব থেকে মডার্ন হচ্ছে যেটা প্লিস্টোসিন যুগে দেখতে পাচ্ছি ইকুয়াস। সব থেকে মডার্ন হচ্ছে ইকুয়াস, যেটা প্লিস্টোসিন যুগে এসেছিল। এই দুটো ওয়ার্ডই মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। প্লিস্টোসিন, ইকুয়াস আর ইওসিন ইওহিপ্পাস, এটা হচ্ছে সব থেকে প্রিমিটিভ। আর এখন যেটা সেটা হচ্ছে ইকুয়াস, যেটা প্লিস্টোসিন যুগে আবির্ভাব হচ্ছে, এখন পর্যন্ত চলছে, এবং যেটা ইওসিন যুগে ছিল সেটা হচ্ছে ইওহিপ্পাস। নেক্সট কোয়েশ্চেন 48 প্রদত্ত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় হচ্ছে হাইপোথ্যালামাস। অ্যাপেন্ডিক্স নয়, অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, এটা ভুল মার্ক করা আছে। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস নিষ্ক্রিয় হলে তো বডি কাজ করাই বন্ধ করে দেবে। নেক্সট কোয়েশ্চেন, টেরর অফ বেঙ্গল নামে পরিচিত কোন উদ্ভিদ? টেরর অফ বেঙ্গল নামে পরিচিত হচ্ছে কচুরিপানা। কচুরিপানা গাছ যদি হয়ে যায় তাহলে সেই পুকুরের মধ্যে জলজ যে সমস্ত জীব রয়েছে সেই সমস্ত জীব কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং মারা যাবে, এবং ফলে ওই যে জলাশয়টা সেই জলাশয়টাই একদম পুরো জলটা একদম নোংরা হয়ে যাবে, পচে যাবে, এবং সেখানে প্রচুর ব্যাকটেরিয়া গ্রো করবে, সেই জলটাও হার্মফুল হবে। তো এই টেরর অফ বেঙ্গল বলা হয় কচুরিপানাকে। এই যে পার্থেনিয়াম গাছটা দেখছো, এই পার্থেনিয়াম গাছটা আমাদের আশেপাশে দেখতে পাওয়া যায়, এবং এই পার্থেনিয়াম গাছটা খুব হার্মফুল, কারণ এই পার্থেনিয়াম থেকে পার্থেনিয়ামের যে পলেন গুলো আছে বা ওই যে ফুলগুলোর যে সাদা সাদা রোয়া গুলো, ওগুলো কিন্তু আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ঢুকে যায় এবং খুব ক্ষতি করে। আজকে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 50। সিওডি এক প্রকার কি ধরনের পরিমাপক? সিওডি হচ্ছে জল দূষক পরিমাপক, কারণ
সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। জলের মধ্যে যে ডিজলভ অক্সিজেন রয়েছে সেই ডিজলভ অক্সিজেনের মধ্যে কতটা পরিমাণ অক্সিজেন বা জীবজ এবং অজীবজ প্রাণীর অক্সিডেশনের জন্য, প্রাণী বা বস্তুর অক্সিডেশনের জন্য ইউজ হচ্ছে, সেটাকেই আমরা বলছি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, তো ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, টেলিগ্রাম গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও পেয়ে যাবে, সেখানেও জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।